শুনছেন এলেবেলে ৭-৫। আজকের নিবেদন কিশোরী কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি নিয়ে গ্রন্থ 'মামনিকে বাবা'। গ্রন্থটির মুখবন্ধ পাঠ করছি। চিঠিগুলো লিখেছিলাম আমার মেয়ে ইন্দিরাকে ১৯২৮ সালের গ্রীষ্মকালে। ইন্দিরা তখন হিমালয়ের কোলে মুসৌরি শহরে, আর আমি রয়েছি সমতল ভূমিতে। একটি ১০ বছরের ছোট্ট মেয়েকে লেখা নিছক ব্যক্তিগত চিঠি এগুলো। কিন্তু আমার বন্ধু-বান্ধব চিঠিগুলো পড়ে তার মধ্যে কিছু উৎকর্ষতার পরিচয় পেয়েছে। ওরা আমাকে এগুলো বই আকারে প্রকাশ করার কথা বলল, যাতে এর পাঠকবর্গের সংখ্যা বিস্তৃতি লাভ করে। ওদের পরামর্শের আমি যথেষ্ট মূল্য দিই, কিন্তু জানি না অন্যান্য ছেলেমেয়েদের এগুলো কেমন লাগবে। তবু আমি মনে করি তারা যখন চিঠিগুলো পড়বে, তখন হয়তো এই পৃথিবীকে তাদের মনে হবে নানান জাতি দিয়ে গড়া একটি বিশাল পরিবার, তাদের নিজেদেরই। যদিও সংশয় আছে পুরোদস্তুর, তবু আশা করব পড়বার সময় এই সামান্য আনন্দটুকু তারা পাবে, যে আনন্দটুকু লিখতে গিয়ে আমি পেয়েছি। চিঠিগুলো আচমকাই শেষ করতে হয়েছে। দীর্ঘ গ্রীষ্মের একদিন শেষ হলো, ইন্দিরাকেও নেমে আসতে হলো হিমালয়ের কোল থেকে সমতলে। পরের বছর ইন্দিরার না মসৌরি না আর কোনো পাহাড়ি জায়গা, কোথাওই যাওয়া হলো না। শেষ ৩টি চিঠিতে একটি নতুন যুগের সূচনা হয়েছে। অন্যান্য চিঠিগুলোর সঙ্গে এই ৩টিকে হয়তো কিঞ্চিৎ বেমানান বলে মনে হতে পারে, কিন্তু তবুও এগুলোকে আমি দিয়ে দিলাম, কারণ এ সম্বন্ধে নতুন করে আরও কিছু লেখার সুযোগ পাবার সম্ভাবনা আমার খুবই কম। আমি বুঝতে পারছি চিঠিগুলো ইংরেজিতে হওয়ায় এর আবেদনের ব্যাপ্তি সীমিত হয়ে রইল। সে ত্রুটি সম্পূর্ণ আমার। আমার সে ত্রুটি স্খলনের একটিমাত্র উপায়ই আছে, তা হল এগুলো অনুবাদ করা। জওহরলাল নেহেরু, এলাহাবাদ, নভেম্বর ১৯২৯। চিঠিগুলোর মাধ্যমে পৃথিবীর জন্মকথা, প্রাণের আবির্ভাব ও সভ্যতার ক্রমবিকাশ সম্বন্ধে যে অসাধারণ বর্ণনা উঠে এসেছে, তাতে পাঠকের, বিশেষ করে কিশোর-কিশোরীদের চিন্তাশক্তির বিকাশে অত্যন্ত সহায়ক হবে এবং কর্মজীবনে পাথেয় হয়ে থাকবে। তাই গ্রন্থাকারে প্রকাশকালে ইংরেজিতে লেখা চিঠিগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। সম্পূর্ণ গ্রন্থটি ধারাবাহিক কয়েকটি পর্বে ভাগ করে পাঠ করায় আজ রয়েছে প্রথম পর্ব। চলুন তবে শোনা যাক। প্রকৃতির ভাষা। যখন তুমি আর আমি দুজনে একসঙ্গে থাকি, তখন প্রায়ই আমায় তুমি নানান বিষয়ে প্রশ্ন করো, আর আমিও আমার সাধ্যমতো সেই সব প্রশ্নের উত্তর দিয়ে তোমার কৌতূহল মেটাবার চেষ্টা করি। কিন্তু মামুনি, এখন তুমি আছো সুদূর মুসৌরিতে, আর আমি পড়ে আছি এলাহাবাদে। তাই আর কেমন করেই বা এখন আমরা এসব বিষয়ে আলোচনা করি? একমাত্র ভরসা চিঠি। আর সেজন্যই আমি স্থির করেছি, চিঠির পর চিঠি লিখে আমি তোমায় জানিয়ে যাব আমাদের এই পৃথিবীর পরিচয়ের সংক্ষিপ্ত গল্প, আর তার ছোট বড় নানান দেশের কথা। ছোট্ট মেয়ে তুমি, তাই এখনো পর্যন্ত ইংল্যান্ডের ইতিহাস বা আমাদের ভারতবর্ষের ইতিহাস খুব সামান্যই পড়ে থাকবে। যে ইংল্যান্ড নিয়ে ইংরেজ জাতির এত গর্ব, সেই ইংল্যান্ড পৃথিবীর বুকে ছোট্ট একটি দ্বীপ মাত্র। আর আমাদের ভারতবর্ষ যদিও বিরাট দেশ বলে পরিচিত, কিন্তু পৃথিবীর বিশালত্বের তুলনায় তার অবস্থান কতটুকুই বা। একটা কথা কিন্তু সবসময় মনে রেখো মামুনি, আমাদের এই বিশাল পৃথিবীর গল্প জানতে হলে জানতে হবে তার সমস্ত দেশ আর সেই সব দেশের মানুষের কথা। শুধুমাত্র আমাদের দেশের কথা জানলেই চলবে না। কিন্তু ভাবনা এই যে, সামান্য চিঠির মাধ্যমে সেই বিশাল ইতিহাসের কতটুকুই বা তোমায় জানাতে পারব। তবু আমার এটুকুই আশা, সেই সামান্যটুকুই তোমার কৌতূহল, তোমার চিন্তাকে জাগিয়ে তুলবে। সমগ্র পৃথিবীকে এক এবং অখণ্ড বলে চিনতে শেখাবে। পৃথিবীর মানুষদের আমাদের নিজেদেরই ভাই বোন বলে ভাবতে শেখাবে। মামুনি, তুমি যখন বড় হবে, তখন অনেক মোটা মোটা বইয়ে পড়বে
এই পৃথিবীর গল্প আর তার অধিবাসীদের কথা। আর আমার তো মনে হয় তা তোমার কাছে যে কোনো উপন্যাস বা গল্পের চেয়েও কম চিত্তাকর্ষক হবে না। তুমি জানো নিশ্চয়ই আমাদের পৃথিবীটা ভয়াবহ পুরো, লাখ লাখ বছরের পুরনো। সুদীর্ঘকাল ধরে এ পৃথিবীর বুকে কোনো নারী বা পুরুষ বাস করত না। মানুষের আবির্ভাবের আগে এর বুকে নানা রকমের জীবজন্তুরা বাস করত। আর তারও আগে পৃথিবীর বুকে কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না। কি অদ্ভুত না? বিশেষ করে মানুষ ও প্রাণীতে পরিপূর্ণ আজকের পৃথিবীর দিকে তাকিয়ে সেদিনের কথা কল্পনা করাও কষ্টকর বৈকি। কিন্তু বৈজ্ঞানিক এবং গবেষকগণ তাদের গবেষণা দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে সেই সময়ে আমাদের এই পৃথিবীটা এত ভয়ানক উত্তপ্ত ছিল, তার গর্ভে কোনো প্রাণীর পক্ষে বাস করা সম্ভবপরই ছিল না। আমরা নিজেরা যদি তাদের সেই সব বই পড়ি এবং মাটি খুঁড়ে বের করা পর্বতশিলা বা জাদুঘরে রাখা প্রস্তরীভূত জীবদেহ নিয়ে গবেষণা করি, তাহলে দেখব তাদের অনুমানই সত্য। মামনি, আজকের এই যান্ত্রিক যুগে ইতিহাসকে ছাপার হরফে ধরে রাখা সম্ভব হয়েছে। আর বইয়ের আকারে সেই সব ইতিহাস দিব্যি তুমি পড়তে পারছ। কিন্তু আগেই বলেছি, এমন একদিন ছিল যেদিন এই পৃথিবীর বুকে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সেদিন সেদিন কোনো বইও তো নিশ্চয়ই লেখা হয়নি। তাহলে সেই অন্ধকার যুগে কি যে ঘটেছিল এই পৃথিবীর বুকে, সে কথা আমরা জানবই বা কেমন করে? আমরা শুধু আমাদের কল্পনাপ্রয়াসী মনকে সুদূরের সেই কল্পনার দিগন্তে মেলে ধরতে পারি। আর সত্যিই যদি কল্পনার পাখায় ভর করে আমরা সে গল্প রচনা করি, তবে দিব্যি তা হার মানিয়ে যাবে রূপকথার গল্পকে। কিন্তু কল্পনার উপর নির্ভর করে কোনো বাস্তব সত্যকে প্রতিষ্ঠা করা চলে না। দৃশ্যমান জগতের তথ্যপূর্ণ সত্যকে প্রতিষ্ঠা করতে হলে নির্ভুল বৈজ্ঞানিক ভিত্তির প্রয়োজন। অথচ অন্ধকার সে যুগে কোনো বিজ্ঞানও লেখা হয়নি। তবুও উপায় আমাদের একটা বের করতে হবে। সেই সুদূরের দিনগুলির ঘটনার নজির কোনো বইতে নেই, কিন্তু এমন কিছু প্রমাণ আছে আমাদের হাতে যা নিঃসন্দেহে বইয়ের অভাব পূরণ করবে। খুব অবাক লাগছে তো? পাহাড় পর্বত, নদী, সমুদ্র, নক্ষত্ররাজি, মরুভূমি, জীবজন্তু, এদের সহায়তায় আমরা জানতে পারব আমাদের এই পৃথিবীর উষালগ্নের জন্মকথা। এই সমস্ত প্রাকৃতিক বস্তু এবং আরও অনেক জিনিস আমাদের মেটাবে বইয়ের অভাব, আমাদের বলে দেবে পৃথিবীর নানা না জানা কাহিনী। তাই বলছিলাম, সেই গল্প যদি সত্যিই তুমি জানতে চাও, তবে শুধু অন্যের লেখা বই পড়লেই তা জানা যাবে না। তোমায় প্রকৃতিকে জানতে হবে, তাকে চিনতে হবে, তার ভাষা বুঝতে হবে। প্রকৃতির মহাগ্রন্থ পাঠ করিবার নিয়মকে আয়ত্ত করতে শিখতে হবে। আশা করছি খুব শিগগিরই তুমি জানতে পারবে কেমন করে পাহাড় ও পর্বতশিলা থেকে সেই সব মজার কাহিনীর সন্ধান পেতে হয়। কল্পনা করে দেখো তো ব্যাপারটা কতখানি কৌতূহলের। পথের পাশে বা পাহাড়ের কোলে অবহেলায় পড়ে থাকা ছোট্ট একখণ্ড নুড়ি পাথর, কিন্তু তা শুধুই মাত্র নুড়ি নয়। তুমি যদি অন্তর দিয়ে সেই নুড়ির ভাষা বুঝতে চেষ্টা করো, তবে হয়তো সেই ছোট্ট পাথর খণ্ডটি তোমার কাছে প্রকৃতির মহাগ্রন্থের ছোট্ট একটি পৃষ্ঠা হয়ে তোমাকে অনেক কিছু বলেও দিতে পারে। হিন্দি, ইংরেজি বা উর্দু যে কোনো ভাষায় যদি তুমি লিখতে চাও, তবে প্রথমেই তো তোমায় সেই সব ভাষার অক্ষরের সঙ্গে পরিচিত হতে হবে। তেমনি পাহাড় পর্বতের বুকে কান পেতে প্রকৃতির ভাষা বুঝতে গেলেও প্রথমেই তোমাকে প্রকৃতির বর্ণমালার সঙ্গে পরিচিত হতে হবে। ছোট্ট মেয়ে তুমি, সেই অনুভূতি বা মন এখন পর্যন্ত হয়তো তোমার অল্পই আছে। তাই ভাবছি এ সম্পর্কে একটা গল্প বলে তোমার ধারণাটা একটু পরিষ্কার করে দিই। মনে করো, একদিন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ। হঠাৎ চোখের সামনে চকচক করে উঠল ছোট্ট গোল ভারী চমৎকার একটা নুড়ি। ছেলে মানুষ তুমি, লোভ সামলাতে পারলে না, হাতে তুলে নিলে। তোমার শিশুসুলভ জিজ্ঞাসু মন অসীম কৌতূহলী হয়ে উঠল। বাহ রে, এটা এমন গোলাকার চকচকে আর মসৃণ হলো কেমন করে? এরপরে
আর একখানা পাহাড়ের টুকরো পাথর তুমি কুড়িয়ে পেলে। ওটা কিন্তু মোটেই আগেরটার মতো সুন্দর নয়, কেমন অমসৃণ খড়খড়ে। তাহলে বলি শোনো, অবশ্য আমার বলার চেয়ে আরো বেশি তুমি জানতে পারবে যদি তোমার সে জিজ্ঞাসু মন দিয়ে পাথরটির বুকে কান পাতো। যেন অনেক অনেক বছর আগে সেই পাথরখণ্ডটিও তোমার সেই পাহাড়ের টুকরো পাথরেরই মতো ছিল, অমসৃণ একটি অংশ মাত্র। নেহাতি অবহেলিতভাবে পড়েছিল পাহাড়ের গায়ে। তারপর হঠাৎ একদিন বৃষ্টি এলো মুষলধারে। বৃষ্টির জলের টানে পাথরখণ্ডটি গিয়ে পড়ল একটি উপত্যকায়। উপত্যকার পাশ দিয়ে বয়ে চলেছে দুরন্ত গতি এক পাহাড়ের ঝর্ণা। ছলছল খলখল রবে সেই ঝর্ণার তরঙ্গে ছন্দিত ক্ষুদ্র পাথরটির স্থান হল ছোট্ট পাহাড়ি নদীর বুকে, সেখান থেকে বড় নদীতে। এমনিভাবে বছরের পর বছর ধরে গড়িয়ে গড়িয়ে পাথরখণ্ডটি যখন নদীর তীরে এসে পৌঁছল, তখন ধারের অসমতল অংশগুলো সব ক্ষয়ে মসৃণ হয়ে গেছে, আর পাথরটি হয়ে গেছে এত সুন্দর গোলাকার আর চকচকে। তাই তো এমন চমৎকার সুন্দর নুড়িটা তুমি কুড়িয়ে পেলে। নদীর স্রোত কোনো এক অসতর্ক মুহূর্তে তার পরম সঞ্চয়কেই বুঝি ফেলে গেছে তীরে। আর তা যদি না হতো তাহলে কি হতো? নদী দিব্যি এই শিলাখণ্ডটিকে নিজের বুকে বহন করে নিয়ে বেড়াত, জীবনে পরম ভালোবাসার সঞ্চয়ের মতো। ক্রমে যুগ যুগান্তর ধরে তা ক্ষয়প্রাপ্ত হতে হতে পরিণত হতো সামান্য এক কণা বালুকায়। তারপর সেই বালুকণাটি সাগরবেলার বালুকা ভূমির আরও অজস্র বালুকণার সঙ্গে মিশে যেত, তৈরি হতো মনোরম সমুদ্র সৈকত। তোমার মতো ছোট্ট শিশুরা সেখানে প্রাণের আনন্দে খেলে বেড়াত আর তৈরি করত বালির খেলাঘর। তাহলে তো দেখছো মামুনি, সামান্য একখণ্ড নুড়ি যদি তোমার কাছে তার এত গল্প বলে, তবে পাহাড় পর্বত এবং চতুর্দিকে ছড়িয়ে থাকা আরও অফুরন্ত প্রাকৃতিক ঐশ্বর্য না জানি আমাদের আরও কত মজার কাহিনী শোনাবে। উষালগ্নের কথা। মামুনি, তোমাকে লেখা আমার গতকালের চিঠিতে আমি জানিয়েছি যে পৃথিবীর উষালগ্নের কথা জানতে হলে আমাদের প্রকৃতির ভাষা বলতে চেষ্টা করতে হবে। তোমার চারপাশে যা কিছু দেখো, পাহাড় পর্বত উপত্যকা সমুদ্র নদী আগ্নেয়গিরি, এদের প্রত্যেককেই প্রকৃতির মহাগ্রন্থের এক একটি পৃষ্ঠা বলে জেনো। এই মহাগ্রন্থ কিন্তু আমাদের সামনে সবসময়ই খোলা আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কজনেই বা এর পাতা উল্টে দেখি বা পড়তে চেষ্টা করি। আমরা যদি এই প্রকৃতি পাঠের প্রণালী আয়ত্ত করতে পারতাম, যদি এর সত্তাকে অনুভব করতে পারতাম, তবে নির্জনে এর বুকে কান পেতে কত মজার মজার কাহিনীই না শুনতে পেতাম। সত্যি বলছি তোমায়, আমরা যদি পাহাড় পর্বতের বুকে কান পেতে কথা শুনি, তো দেখব সে কাহিনী রূপকথার গল্পের চেয়েও অনেক বেশি আমাদের মন কেড়ে নেবে। প্রকৃতির মহাগ্রন্থ থেকেই আমরা সেই সুপ্রাচীন দিনের অনেক কথা জানতে পারব, যেদিন আমাদের পৃথিবীর বুকে না ছিল মানুষ, না ছিল কোনো প্রাণী। বেশ মজা লাগছে না শুনতে? পৃথিবীর বুকে প্রথম কিসের আবির্ভাব ঘটল বলো তো? প্রথম এলো জীবজন্তু, তারপর বছরের পর বছর পার হয়ে চলল। দেখতে দেখতে পৃথিবী পৃষ্ঠ পরিপূর্ণ হলো নানা রকম জীবজন্তু পশু পাখিতে, ঠিক যেন একটা চিড়িয়াখানা, তাই না? এমনিভাবেই অনেক যুগ যুগান্তর কেটে গেল। ক্রমে পৃথিবীর বুকে জন্ম হলো নারী ও পুরুষের। কিন্তু আজকের মানুষের সঙ্গে সৃষ্টির সেই প্রথম যুগের নারী পুরুষদের ছিল বিরাট ব্যবধান। তারা এত বর্বর ও বন্য ছিল যে বন্য জন্তুদের সঙ্গে বোধহয় বিশেষ পার্থক্যই ছিল না। ধীরে ধীরে এই অসভ্য মানুষগুলোর জীবনে এলো অভিজ্ঞতার সঞ্চয়, জাগ্রত হলো চিন্তাশক্তি। আর মামুনি, শুনলে তুমি আশ্চর্য হবে, একমাত্র এই চিন্তা করার শক্তি মানুষকে প্রতিষ্ঠিত করল মনুষ্যত্বের মর্যাদায়। প্রাণী জগতের সঙ্গে তার গড়ে উঠল বিভেদের সীমানা। এই শক্তির বলেই ভয়ঙ্কর ভয়াবহ মস্তকের রাজত্বে মানুষ হয়ে গেল একচ্ছত্র অধিপতি। আর সেই জন্যই তো আজ তুমি দেখতে পাও হাতির তুলনায় আকারে ছোট্ট মানুষ
দিব্যি তার পিঠের উপর চড়ে বসে প্রভুত্ব করছে। কিন্তু গায়ের জোর কার বেশি, ছোট্ট মাহুতের না বিরাট আকারের হাতির? তুমি তো বলবে হাতির, কিন্তু হাতি কি তার মাহুতের মতো চিন্তা করতে পারে? মোটেই তা পারে না। আর পারে না বলেই ছোট্ট মাহুত হয়ে গেল তার প্রভু, আর বিরাট আকারের হাতি হয়ে রইল তার অধীনস্থ সেবক। এইভাবে তার মধ্যে চিন্তার উন্মেষ দিনের পর দিন যতই বাড়তে লাগলো, সে ততই বুদ্ধিমান ও শক্তিশালী হয়ে উঠতে লাগলো। অনেক নতুন নতুন জিনিস মানুষ তখন উদ্ভাবন করতে শিখল। কেমন করে আগুন জ্বালাতে হয়, কি উপায়ে জমি চাষ করে খাদ্যশস্য উৎপাদন করতে হয়, কিভাবে বস্ত্র তৈরি করে তা পরিধান করতে হয়, কিভাবে গৃহে বাস করতে হয়। অনেক স্ত্রী পুরুষ মিলে একসঙ্গে কোনো এক জায়গায় প্রথম বসবাস শুরু করলো। এইভাবে পৃথিবীর বুকে প্রথম নগরীর জন্ম হলো। এই নগর পত্তনের আগে মানুষেরা দলবদ্ধভাবে পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়াত। সম্ভবত তখন তারা তাঁবুতে বসবাস করত। সেদিনের মানুষেরা জমি চাষ করে কিভাবে যে খাদ্যশস্য উৎপন্ন করতে হয় সে উপায়ই জানত না। মনে ভাবছ, আহারে, তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকত? আমাদের মতো কৃষিকার্য তো জানত না, তাই ভাত বা রুটি এরকম কোনো একটা প্রধান খাদ্য তাদের ছিল না। তোমরা আজকে যেসব জিনিস খাও সেসব তো দূরের কথা, সামান্য একটু শাকসবজিও পেত না এই মানুষগুলো। বন্য বাদাম, ফলমূল, বিশেষ করে যেসব জন্তু তারা শিকার করত, সেই সব জন্তুর মাংসই ছিল তাদের একমাত্র খাদ্য। নগর গড়ে ওঠার পর মানুষ নানান রকম মনোরম শিল্পকে আয়ত্ত করতে শিখল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লেখার পদ্ধতি আয়ত্ত করা। কিন্তু লিখবে কিসে তারা? তখনও তো কাগজের আবিষ্কার হয়নি। তারা লেখা শুরু করল ভূর্জপত্রে। সম্ভবত এই ভূর্জপত্রকে ইংরেজিতে বার্চ বলে। আবার পাম গাছের পাতায়ও দিব্যি লিখত সেদিনকার মানুষেরা। প্রমাণস্বরূপ এখনো তুমি দেখবে কোনো কোনো গ্রন্থাগারে এমন অনেক পুঁথির সন্ধান পাওয়া যায় যা আগাগোড়াই এই পাম গাছের পাতায় লেখা। এরপর কাগজ আবিষ্কার হলে লেখা অনেক সহজ হয়ে গেল। কিন্তু সমস্যার মোটেই সমাধান হলো না। কারণ সেই সুপ্রাচীন দিনে আজকের মতো তো আর ছাপাখানা ছিল না। তাই আজকের মতন হাজারে হাজারে ছাপা বই বাজারে কিনতেও পাওয়া যেত না। তাহলে কি করত সেদিনকার মানুষেরা, বলো তো মামুনি? একটা বই শুধুমাত্র একখানিই লেখা হতো, হাতে। তারপর অমানসিক পরিশ্রম করে তার প্রতিলিপি তৈরি করতে হতো। আর এত কষ্ট করে একাধিক বই লেখাও নিশ্চয় সম্ভব হতো না। আজকের মতো সেদিন যদি তোমার একখানি বই কেনার শখ হতো, বইয়ের দোকানে গিয়ে ঝট করে টাকাটা ফেলে দিয়ে বলতে পারতে না, ও জনাব, দিন না। তোমাকে কারো কাছ থেকে বই চেয়ে এনে তারপর অনেকদিন ধরে মহা পরিশ্রম করে তার একখানা প্রতিলিপি তৈরি করতে হতো। সেই প্রাচীন পৃথিবীর মানুষদের হাতের লেখাটি ছিল বড় সুন্দর, মুক্তোর মতো ঝকঝকে। এখনো অনেক গ্রন্থাগারে সেই সব মনোরম হাতের লেখা পুঁথি তুমি দেখতে পাবে। আমাদের ভারতবর্ষে প্রধানত সংস্কৃতি, পালি আর উর্দু ভাষাতেই পুঁথি লেখা হতো। যারা এই পুঁথি লিখতেন তারা আবার এর ধারে ধারে অতি যত্ন সহকারে সুন্দর সুন্দর ফুল অথবা নানান ধরনের নকশা এঁকে রাখতেন। ক্রমশই একাধিক নগর গড়ে উঠতে লাগলো। তারপর ধীরে ধীরে জন্ম হলো দেশ ও জাতির। এক দেশে বসবাসকারী লোকেরা স্বভাবতই পরস্পরকে নিবিড়ভাবে জানত। তারা অন্য দেশের মানুষের তুলনায় নিজেদেরকে সবসময় শ্রেষ্ঠ মনে করত। আর বোধহয় এই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতেই তারা পরস্পরের সঙ্গে বোকার মতো যুদ্ধ বাঁধিয়ে বসত। জানো মামুনি, একটা কথা আমার সবসময়ই খুব দুঃখের সঙ্গেই মনে হয়। সেদিনকার মানুষেরা তো বোঝেইনি, আজও মানুষ এ কথাটাই অনুভব করতে শিখল না, এই যে পরস্পরের মধ্যে বিবাদ করা, হত্যা করা, এর চেয়ে হীন কাজ মানুষের পক্ষে আর কিছু নেই, থাকতে পারে না। এতে কারো মঙ্গল হয় না, জাতি ধ্বংসের পথে এগিয়ে যায়। প্রাচীন পৃথিবীর এইসব দেশ ও শহরের কথা আমরা কিছু কিছু পুরনো বইয়ের সাহায্যে জানতে পারি, কিন্তু সেই সব বইয়ের সংখ্যা খুবই সামান্য। তাই অন্য উপায়ের সাহায্য নিতেই হবে। পুরনো দিনের রাজা এবং বাদশারা তাদের রাজ্য শাসনের বিবরণ পাথরের স্তম্ভ ও ফলকের উপর লিখে রাখতেন। আর এর একটা সুবিধেও ছিল, কেননা বই তো আর অনেকদিন টেকে না।
কাগজ বিবর্ণ হয়ে যায়, আবার ওই পোকায় কেটে ফেলে। কিন্তু পাথর শাশ্বতকাল ধরে স্থায়ী হয়। সম্ভবত তোমার মনেও থাকতে পারে মামুনি, এলাহাবাদ দুর্গে আমরা রাজা অশোকের যে বিখ্যাত প্রস্তর ফলক দেখেছিলাম তার কথা। শত শত বছর পূর্বেকার ভারতবর্ষের মহান নৃপতি সম্রাট অশোকের রাজ্য শাসন নিয়মকানুন খোদাই করা ছিল সেই প্রস্তর ফলকের গায়ে। তুমি লক্ষ্ণৌ জাদুঘরে গেলেও দেখতে পাবে যে সেখানে পাথরে ভাষা খোদাই করা অসংখ্য প্রস্তর ফলক রয়েছে। অতি প্রাচীনকালের বিভিন্ন দেশের ইতিহাস পড়লে আমরা জানতে পারব যে সময়ে ইউরোপের মানুষেরা ছিল শুধুমাত্র অসভ্য আর বর্বর জাতি, সেই একই সময় চীন ও মিশর ছিল কত সভ্য। কত বিরাট বিরাট ব্যাপারই না সেখানে সংঘটিত হয়েছে তখন। আমরা আরও জানতে পারব আমাদের দেশ এই ভারতবর্ষের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা। সেদিন রচিত হয়েছিল রামায়ণ ও মহাভারতের মতো মহাগ্রন্থ। শুধু তাই নয়, আমাদের এই ভারতবর্ষ ছিল এক মহাশক্তিশালী দেশ, ধনী দেশ। আর আজ আজ আমরা দরিদ্র এক পরাধীন জাতি মাত্র। ভাবতেও দুঃখ হয়, আমাদের নিজেদের দেশেই আমরা নিজেরা স্বাধীন নই, ইচ্ছে মতো কোনো কাজ করতে পারি না। কিন্তু মামনি, এ কথাটা স্মরণ রেখো, আমরা চিরদিন কিন্তু এমন ছিলাম না। তাই আজ যদি আমরা সকলে মিলে কঠিন পরিশ্রম করে দেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে পারি, যদি দেশবাসীর দারিদ্র্য ঘোচাতে পারি, তাহলেই তো আমাদের ভারতবর্ষকে ইউরোপের দেশসমূহের মতো পরম এক মনোরম বাসযোগ্য দেশরূপে রূপান্তর ঘটাতে পারব। আমার পরবর্তী চিঠিতে আমি তোমায় জানাবো আমাদের এই পৃথিবীর জন্মকথার পরম উপভোগ্য কাহিনী। পৃথিবীর সৃষ্টি। একথা তুমি জানো নিশ্চয় মামনি, আমাদের পৃথিবীটা সূর্যের চারদিকে ঘোরে, আর চাঁদের পথ পরিক্রমাও আমাদের এই পৃথিবীকেই ঘিরে। তুমি একথাও জানো হয়তো, আমাদের পৃথিবীর মতো আরও অনেক জিনিস সূর্যকে ঘিরে আবর্তিত হয়। এদের এবং আমাদের পৃথিবীকে বলা হয় সূর্যের গ্রহ। চাঁদের অস্তিত্ব আমাদের পৃথিবীকে অবলম্বন করে, সেই জন্য চাঁদকে এই পৃথিবীর উপগ্রহ বলা হয়। অন্যান্য গ্রহমণ্ডলীরও এই রকম উপগ্রহ আছে। সূর্য এবং সমস্ত গ্রহমণ্ডলী তাদের উপগ্রহসমূহ নিয়ে সৃষ্টি করেছে যেন এক পরম সুখী পরিবারের। একে সৌরমণ্ডল নামে অভিহিত করা হয়। সৌর মানে কি জানো তো? সৌর কথার অর্থ সূর্য, আর সূর্য সমগ্র গ্রহমণ্ডলের জনক বলেই এর নাম দেওয়া হয়েছে সৌরমণ্ডল। রাত্রিবেলা তুমি দেখতে পাও আকাশের বুকে ঝকমকিয়ে ওঠে হাজার হাজার তারকারাজি। তার মধ্যে গ্রহের সংখ্যা খুবই অল্প, আবার তাদের প্রকৃতপক্ষে তারকা নামেও অভিহিত করা যায় না। আচ্ছা মামনি, তুমি কি গ্রহ ও তারার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারো? গ্রহরা আমাদের পৃথিবীর মতোই আকারে ছোট, বিশেষ করে তারকাদের তুলনায়। তাহলে তা এত বড় দেখায় কেন? এর কারণ গ্রহরা পৃথিবীর খুব নিকটের প্রতিবেশী। চাঁদের বেলাতেও সেই একই কারণ। পৃথিবীর অত্যন্ত নিকটের প্রতিবেশী বলে চাঁদকেও আমরা এত স্পষ্ট ও বড় দেখি। কিন্তু গ্রহ ও তারকার সত্যিকারের পার্থক্য নির্ণয় করতে গেলে তাদের জ্বলজ্বল করা দেখে বুঝতে হবে। অর্থাৎ নক্ষত্র জ্বলজ্বল করে, গ্রহ করে না। গ্রহদের যেটুকু উজ্জ্বলতা আমরা দেখতে পাই তার কারণ সূর্যের আলো গিয়ে পড়ে তাদের উপর, আর সেই আলোয় উজ্জ্বল করে তোলে তাদের। চাঁদের আলো বলে যাকে আমরা জানি, সেটাও কিন্তু প্রকৃতপক্ষে সূর্যেরই জ্যোতি। চাঁদের গায়ে প্রতিভাত হয়ে পৃথিবীতে এসে পড়ে। প্রকৃত তারকারা সূর্যেরই মতন উত্তপ্ত আর জ্বলন্ত বলে আপন ঔজ্জ্বল্যে ভাস্বর। প্রকৃতপক্ষে আমাদের সূর্যও একটি তারকা, কিন্তু তারকাদের তুলনায় পৃথিবীর অপেক্ষাকৃত কাছে থাকার জন্য তারা অপূর্ব এক জ্বলন্ত আগুনের বলের মতো দেখায়। সুতরাং এবার তুমি নিশ্চয় বুঝতে পারছ আমাদের এই পৃথিবীও সূর্যের পরিবারের অন্তর্ভুক্ত, সৌরমণ্ডলেরই অন্তর্গত। আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমাদের নিজেদের সঙ্গে তুলনা করলে এই পৃথিবীকে কি বিরাট আকৃতির বলেই না মনে হয়। অতি দ্রুতগতির ট্রেন বা স্টিমারে করে
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগে কত জানো? সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। কিন্তু আমাদের যা এত অসীম বলে মনে হয়, আসলে কিন্তু তা সামান্য ধূলিকণার মতো হাওয়ায় ভেসে বেড়ানো একটি পদার্থ মাত্র। সূর্যের অবস্থিতি যার কাছ থেকে কোটি কোটি মাইল দূরে, আর তারারা আরো অনেক অনেক দূরের। নক্ষত্র বিশারদগণ গবেষণা করে প্রমাণ করেছেন, বহু বছর আগে আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহরা সূর্যেরই একটি অংশ মাত্র ছিল। আর সূর্য ছিল তখন ভয়ঙ্কর উত্তপ্ত জ্বলন্ত একটি অগ্নিপিণ্ড মাত্র। তারপর যেভাবেই হোক, সূর্যের থেকে এর কিছু অংশ বিচ্যুত হয়ে গিয়ে আবদ্ধ হয়ে পড়ল বায়ুতে। কিন্তু পিতা সূর্যকে ছেড়ে যেতে তারা পারল না। তাই ঠিক যেন একই সুতোয় গাঁথা মালার পুঁতির মতো সেই অংশগুলো আবদ্ধ হয়ে রইল। শুরু হলো তাদের সূর্যকে ঘিরে পথ পরিক্রমা। আশ্চর্য এই প্রকৃতির আকর্ষণ শক্তি, যাকে আমি একই সুতোয় গাঁথা মালার পুঁতির বন্ধনের সঙ্গে উপমা দিয়েছি। এটা এমনই একটা শক্তি যা সব সময় ক্ষুদ্রকে বৃহতের প্রতি আকর্ষণ করে। এই আকর্ষণী শক্তির বলেই যে কোনো বস্তু শূন্যে অবস্থান না করে নিচের দিকে নেমে আসে। আমাদের কাছাকাছি পৃথিবী হচ্ছে সবচেয়ে বড়। সুতরাং দিনরাত্রি পৃথিবী আমাদের সব কিছুকে তার আপন গতি ও শক্তি অনুযায়ী নিয়ন্ত্রণ করে চলেছে। অতএব বুঝতে পারলে তো মামনি, আমাদের এই পৃথিবী সূর্যের থেকে বিচ্যুত একটি অংশ মাত্র। এখন পৃথিবীর গল্প শোনো। সৃষ্টির প্রথম অবস্থায় আমাদের এই পৃথিবীটাও ছিল প্রচণ্ড উত্তপ্ত বাষ্পে পরিপূর্ণ। কিন্তু বিশাল সূর্যের তুলনায় তো আকৃতিতে তা অনেক ছোট। তাই একটু একটু করে শীতল হতে শুরু করল। তারপর ভয়ঙ্কর উত্তপ্ত বিরাট সূর্যের তাপও আস্তে আস্তে কমে এলো। কিন্তু তাই বলে তা ২-৪ হাজার বছরের সম্ভব হয়নি। লেগেছিল লাখ লাখ বছর। সেই তুলনায় ঠান্ডা হতে আমাদের পৃথিবীর নিশ্চয় অনেক কম সময়ই লেগেছিল। সৃষ্টির সেই উষালগ্নে, যেদিন আজকের এই পৃথিবীটা ছিল শুধুমাত্র জ্বলন্ত এক অগ্নিপিণ্ড, সেদিন এর বুকে না মানুষ, না পশু পাখি, না গাছপালা, কোনো কিছুর পক্ষেই বাস করা সম্ভবপর হয়নি। কেমন করেই বা হবে? সামান্য গ্রীষ্মকালে যদি তাপমাত্রা একটু বেড়ে যায়, তো আমাদের অবস্থাটা এখানে কি হয় ভেবে দেখো তো। তাহলে কল্পনা করতে পারো সেই জ্বলন্ত অগ্নিবলয় থেকে খসে যাওয়া সেদিনের এই পৃথিবীরূপী এক টুকরো অঙ্গারের ভয়াবহ উত্তাপের কথা। সূর্যের একটি কণিকা থেকে যেমন সৃষ্টি হলো আমাদের পৃথিবী, তেমনি আবার পৃথিবীর একটি টুকরো থেকে জন্ম নিল চাঁদ। একটা খুব মজার কথা, অনেকে মনে করে কি জানো, আমেরিকা ও জাপানের মধ্যবর্তী স্থলে, যেখানে বর্তমানে প্রশান্ত মহাসাগর অবস্থিত, বহুদিন আগে সেখানে ছিল বিরাট এক শূন্যতা, এক গহ্বর। আর সেই গহ্বরের হৃদয় ভেদ করে উদিত হয়েছিল চাঁদ। যাই হোক, আমাদের পৃথিবীটা তো দিব্যি ঠান্ডা হতে শুরু করলো। অবশ্যই তা বহু বছরের সাধনার ফল। আর বাইরেটা যদিও বা আস্তে আস্তে একটু করে ঠান্ডা হলো, কিন্তু এর ভেতরের দিকটা প্রচণ্ড উত্তপ্তই রয়ে গেল। তার প্রমাণস্বরূপ আজও যদি তুমি কোনো কয়লার খনির ভেতরে নামো, তো অনুভব করবে ভয়ঙ্কর গরম। আর যতই তুমি গভীরে নামবে, ততই দেখবে উত্তাপও ক্রমশই বাড়ছে। এ থেকেই কি এ কথাটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে না, পৃথিবীর গভীর প্রদেশে আজও জ্বলন্ত উত্তপ্ত। চাঁদ তো আকৃতিতে আমাদের পৃথিবীর চেয়ে অনেক ছোট, তাই পৃথিবীর চেয়ে অনেক তাড়াতাড়ি তা শীতল হয়ে গেল। বলো মামনি, আজও তো চাঁদকে কি মধুর, মনোরম আর শীতল বলে মনে হয়, তাই না? তাই তো চাঁদের নামকরণ করা হয়েছে শীতলী চাঁদ। আমার কি মনে হয় জানো, এর অভ্যন্তরভাগ বরফ আর হিমবাহে পরিপূর্ণ। তারপর একদিন পৃথিবী শীতলতা প্রাপ্ত হলো। বায়ুতে যে আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্প আছে, তা ক্রমশ ঠান্ডায় গাঢ় হতে হতে জলে পরিণত হলো। আর সম্ভবত তা একদিন বৃষ্টি হয়ে আবার এই পৃথিবীর বুকে ঝরে পড়ল। সে বৃষ্টি অবশ্য এখন আমরা যে বৃষ্টি দেখি, নিশ্চয় তার থেকে লক্ষ লক্ষ গুণ সাংঘাতিক রকমের ভয়াবহ বৃষ্টি হয়েছিল। সম্ভবত তাকেই আমরা প্রলয় বলে থাকি, কারণ সে প্রচণ্ড প্রলয়ঙ্কর বাড়ি ধারায় পরিপূর্ণ হয়ে গেল ধরণীর বুকের সমস্ত গহ্বর। জন্ম নিল
সাগর আর মহাসাগরেরা। পৃথিবী ঠান্ডা হবার পর মহাসমুদ্রের জলও ঠান্ডা হতে লাগলো আস্তে আস্তে। তারপর পৃথিবীর কোলে আর মহাসাগরের জলে প্রাণীর পক্ষে বসবাস করা সম্ভবপর হয়ে উঠল। পরবর্তী চিঠিতে আমরা প্রাণীর সূচনা সম্পর্কে আলোচনা করব। প্রাণের প্রথম স্পন্দন। মামুনি, আমরা শেষের চিঠিতে তো দেখলাম সুদীর্ঘকাল ধরে আমাদের এই পৃথিবীটা ছিল এত প্রচণ্ড উত্তপ্ত যে কোনো প্রাণীর পক্ষেই সে সময় তার বুকে বাস সম্ভবই ছিল না। যেদিন পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন অনুভব করা গেল, সেদিনে ভূপৃষ্ঠে প্রথম জীবিত প্রাণী কী ছিল তা খুব জানতে ইচ্ছে হয়, তাই না? প্রশ্নটা খুবই চিত্তাকর্ষক, কিন্তু উত্তর দেওয়াটাও বেশ কঠিন ব্যাপার। এসো, আমরা প্রথমে প্রাণ কি সে কথাটা পরিষ্কার করে বোঝবার চেষ্টা করি। মামনি, তুমি নিশ্চয় বলবে যে মানুষ আর জীবজন্তুদেরই প্রাণ আছে, কিন্তু তাহলে গাছ, লতাপাতা, শাকসবজি, ফুল এসব প্রাকৃতিক সম্পদকে তুমি কি বলে অভিহিত করবে? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় এসব জিনিসেরও প্রাণ আছে, কারণ এসব জিনিসও বৃদ্ধিপ্রাপ্ত হয়, নিঃশ্বাস নেয়, পানীয় দ্রব্য সেবন করে, তারপর একদিন আবার মৃত্যু মুখেও পতিত হয়। গাছপালার সঙ্গে প্রাণীজগতের প্রধান পার্থক্য হলো এই, প্রাণীরা চলাচল করতে পারে, কিন্তু গাছপালা নিশ্চল। মামনি, তোমার কি মনে আছে লন্ডনের কিউ গার্ডেনে আমি তোমায় অনেক উদ্ভিদ দেখিয়েছিলাম? তাতে অর্কিড এবং জলজ জাতীয় উদ্ভিদ ছিল। বিশেষ করে এক রকমের উদ্ভিদ ছিল যেগুলো মাছি ধরে খেত। আরেক রকম ছিল স্পঞ্জের মতো প্রাণী। এই প্রাণীদের বাস হচ্ছে সমুদ্রের গভীর প্রদেশে। এ জাতীয় প্রাণীরা গতিশক্তিহীন। অনেক সময়ই উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পার্থক্য নিরূপণ করা সত্যিই বেশ কঠিন ব্যাপার হয়ে পড়ে। বড় হয়ে যখন তুমি উদ্ভিদ বিজ্ঞানের বিষয় বোটানি পড়বে আর প্রাণীবিদ্যা বিষয় জুওলজি, তখন এমন কিছু কিছু অদ্ভুত জিনিসের সঙ্গে তোমার পরিচয় ঘটবে, যাদের তুমি পুরোপুরি প্রাণীও বলতে চাইবে না, আবার শুধুমাত্র উদ্ভিদ নামেও তাদের অভিহিত করা যাবে না। কেউ কেউ বলেছেন এমনকি পাহাড় পর্বতেরও প্রাণ আছে। শুধুই কি তাই, তাদেরও আছে বেদনার অনুভূতি, কিন্তু তা বাইরে থেকে বোঝা খুবই শক্ত। তোমার সম্ভবত মনে আছে মামনি, আমরা যখন জেনেভাতে ছিলাম, এক ভদ্রলোক সেখানে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ভদ্রলোকের নাম কি জানো তো? তিনি হলেন বিজ্ঞানাচার্য স্যার জগদীশ চন্দ্র বোস। তিনি গবেষণা দ্বারা প্রমাণ করেছেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। তিনি এও মনে করতেন পাথরের বুকে কান পাতলে প্রাণের স্পন্দন অনুভব করা যায়। খুবই আশ্চর্যের কথা না? মামনি, এবার তো তুমি বেশ স্পষ্টই বুঝতে পারছো যে প্রাণের সঙ্গে নিষ্প্রাণ পদার্থের পার্থক্য নিরূপণ করাও খুব সহজ কথা নয়। পাহাড় পর্বতে প্রাণ আছে কি নেই তা নিয়ে মাথা ঘামাতে চাই না, বরঞ্চ এসো আমরা গাছপালা ও জীবজন্তু সম্পর্কে আলোচনা করি। জীবিত প্রাণীতে পরিপূর্ণ আমাদের আজকের এই পৃথিবী। কত বিচিত্র রূপে যে প্রাণের পূর্ণ বিকাশ ঘটেছে। প্রথমেই মনে পড়ে মানুষদের কথা, তাদের মধ্যে আবার স্ত্রী পুরুষের কথা। আবার এই স্ত্রী পুরুষদের মধ্যে কেউ কেউ বেশ চালাক, আবার কিছু কিছু আছে বেশ বোকা বোকা ধরনের। এরপর আসে জীবজগতের কথা। সেখানেও বুদ্ধির সেই একই তারতম্য সুস্পষ্ট। যেমন হাতি, বাঁদর আর পিঁপড়ে, এরা বুদ্ধির দিক দিয়ে আর সব প্রাণীর অপেক্ষা অনেক উন্নত, সভ্য ও সুশৃঙ্খল। আবার কোনো কোনো প্রাণী আছে ভয়ঙ্কর শয়তান, কেউ বা খুব বোকা। এখনো অনেক প্রাণী দেখা যায় জীবনের ক্রমোন্নতির প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছে, যেমন মাছ এবং বহু সামুদ্রিক জীব। আর ওই অনুন্নত প্রাণীদের তালিকায় সবচেয়ে যারা নিচে পড়ে আছে, তারা হলো স্পঞ্জ ও জেলির মতো এক ধরনের মাছ, যাদের অর্ধ উদ্ভিদ ও অর্ধ জীব বলা হয়। মামনি, এবার আমরা একটু ভেবে দেখি, পৃথিবীর বুকে কি হঠাৎই একদিন একসঙ্গে এসে ভিড় করলো নানান ধরনের এইসব প্রাণী, না তাদের আবির্ভাব ঘটল ধীরে ধীরে পর্যায়ক্রমে? কিন্তু সে কথা জানবই বা কেমন করে? তোমাকে তো বলেইছি, সেই সুপ্রাচীন দিনের ধারাবাহিক কোনো গ্রন্থ সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। আচ্ছা,
সেই প্রকৃতির মহাগ্রন্থের কথা তোমার মনে আছে নিশ্চয়ই। এ ব্যাপারে সেই মহাগ্রন্থ কি আমাদের কোনো কাজে লাগবে? হ্যাঁ, নিশ্চয়ই লাগবে। আমরা অনেক সময়ই বহু প্রাচীন সব পাহাড় পর্বতে নানা রকমের প্রাণীদের হাড় দেখতে পাই। এইসব হাড় হাজার হাজার বছর ধরে পড়ে থাকতে থাকতে পাথরের মতো হয়ে যায়। তখন এদের বলা হয় জীবাশ্ম। এইসব জীবাশ্ম থেকেই আমরা বলতে পারি হাজার হাজার বছর আগে যখন ওই পর্বতের জন্ম হয়, সেই সময় এইসব জীবাশ্মের অধিকারী প্রাণীরাও নিশ্চয়ই জীবিত ছিল। তোমার বোধহয় মনে আছে, লন্ডনের সাউথ কেনসিংটন জাদুঘরে আমরা এই ধরনের ছোট বড় নানান রকম জীবাশ্ম দেখেছিলাম। কোনো জীবের মৃত্যুর পর তার শরীরের নরম ও মাংসের অংশটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু অস্থি বহুদিন ধরে অবিকৃত অবস্থায় থাকে। এই অস্থির সাহায্যে আমরা সেই প্রাগৈতিহাসিক যুগের জন্তু জানোয়ারদের বিষয় অনেক কথা জানতে পারি। এটা তো হলো হাড়ওয়ালা প্রাণীদের কথা। আবার জেলি মাছের মতো প্রাণীও তো আছে, যাদের অস্থির কোনো বালাই নেই। এই অস্থিবিহীন প্রাণীরা কিন্তু মৃত্যুর পর কোনো কিছুই পেছনে ফেলে রেখে যায় না, তাদের প্রাণের সাক্ষী স্বরূপ। দীর্ঘদিন ধরে পাহাড় পর্বতের বুকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়ে জন্তু জানোয়ারদের যেসব শিলীভূত হাড় মানুষ সংগ্রহ করেছে, তা থেকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জীবজন্তু এই পৃথিবীর বুকে বসবাস করছে। এরা সকলে কিন্তু হাওয়ায় ভেসে আসার মতো একসঙ্গে আসেনি। সর্বপ্রথম আসে শক্ত খোলসযুক্ত খুব সাধারণ এক ধরনের প্রাণী, ধরা যাক শামুক বা কাঁকড়া। সমুদ্রের বালুকা বেলায় তোমরা যে সুন্দর ঝিনুক কুড়িয়ে পাও, সেগুলো এইসব মৃত প্রাণীদেরই বহিরাবরণ। এরপর কিছু সময় কেটে গেলে আমরা দেখতে পেলাম সাপের ন্যায় জটিল প্রাণী, হাতির চেয়েও বৃহৎ আকারের অস্বাভাবিক জন্তু, নানান রকম সুন্দর সুন্দর পাখি এবং আরো সব জন্তু জানোয়ার, যাদের সঙ্গে বর্তমান জগতের প্রাণীদের খুবই মিল চোখে পড়ে। সব শেষে এলো মানুষ। এর থেকে তুমি বুঝতে পারলে তো যে পৃথিবীতে প্রাণীদের আবির্ভাবের বেশ সুন্দর একটি ক্রমবিকাশের স্তর লক্ষ্য করা যায়। প্রথমে পৃথিবীর বুকে আবির্ভাব ঘটল অতি সাধারণ ধরনের ছোট প্রাণীদের। তারপর এলো বৃহদায়তনের পশুরা, দিন গড়িয়ে চলল। প্রাণী ক্রমশ জটিল থেকে জটিলতর রূপান্তরের মধ্য দিয়ে মানুষে এসে থেমে গেল। কেমন করে নগণ্য স্পঞ্জ ও শক্ত খোলস গলা মাছেরা নিজেদের রূপান্তর ঘটিয়ে বৃদ্ধি করতে, উন্নত করতে শিখল, সে সম্বন্ধে কৌতূহলজনক কাহিনী তোমাকে কোনো একদিন শোনাব। এখন মামুনি, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে পৃথিবীতে প্রথম প্রাণী কী ছিল। পৃথিবী শীতল হবার পর প্রথম প্রাণের স্পন্দন অনুভূত হল অস্থিবিহীন, শক্ত খোলসবিহীন একতাল জেলির মতো একরকম পদার্থের মধ্যে। এদের অবস্থান ছিল সমুদ্রের গভীর অভ্যন্তরে। এই সমস্ত অস্থিবিহীন প্রাণীদের কোনো জীবাশ্ম পাওয়া যায় না, তাই এদের সম্পর্কে বেশিরভাগটাই অনুমান দিয়ে পূর্ণ করে নিতে হবে। সমুদ্রের গভীর প্রদেশে আজও এইরকম জেলির মতো প্রাণীরা বাস করে। এই প্রাণীদের আকৃতি গোলাকার, কিন্তু কোনো খোলস বা অস্থি না থাকায় এরা ক্রমাগতই পরিবর্তিত হতে হতে চলে। তাদের আকৃতি অনেকটা এই রকম। গ্রন্থে এখানে একটি বিশেষ ধরনের প্রাণীর ছবি দেয়া হয়েছে। মামুনি, লক্ষ্য করেছ নিশ্চয়ই, ওপরের ছবির ঠিক মাঝখানে একটি বিন্দু আছে। একে নিউক্লিয়াস নামে অভিহিত করা হয়। এটা এক ধরনের হৃদয়ের মতো। এদের প্রাণী হিসেবেই ধরো বা অন্য যা কিছু বলো, এরা এক অদ্ভুত উপায়ে নিজেদের বিভক্ত করতে পারে ও সম্পূর্ণভাবে দুটো আলাদা খণ্ডে খণ্ডিত হয়ে যায়। এরা নিজেদের শরীরের যে কোনো একটা অংশকে সরু করতে আরম্ভ করে এবং যতক্ষণ না পর্যন্ত ওই অংশটা ক্ষীণতম হয়ে দুভাগে বিভক্ত হয়ে যায়, ততক্ষণ এরা এদের কাজ অব্যাহত রাখে এবং দুভাগে ভাগ হয়ে যাবার পরেই এই বিভক্ত অংশগুলো কিন্তু আগের অখণ্ডিত অবস্থার মতো আবার নিটল রূপ নেয়। দ্বিখণ্ডিত হবার পর এদের অনেকটা এই রকমের রূপান্তর ঘটে। এখানে একটি বিশেষ ধরনের প্রাণীর চিত্র সংযোজিত হয়েছে। দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াস বা হৃদয় বিভক্ত হয়েও গেছে দুটি অংশে। প্রত্যেক অংশেই এক একটি টুকরা আছে। এইভাবেই এই জাতীয় প্রাণীরা নিজেদের বিভক্ত করে বংশবৃদ্ধি করে চলে। নিশ্চয়ই এই জাতীয় কোনো কিছু জিনিস নিয়েই হয়েছিল পৃথিবীর বুকে প্রথম প্রাণের সূচনা।
ভাবতেও আশ্চর্য লাগে কত নগণ্য আর নিম্নমানের প্রতিনিধি এ জীবনের, তাই না মামুনি? সেদিনের পৃথিবীতে এর চেয়ে উচ্চমানের বা এর চেয়ে ভালো কোনো কিছুর কল্পনাই বুঝি করা যেত না। প্রকৃত প্রাণীর আবির্ভাব তখনও ঘটেনি। তারপর লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, তখনও কিন্তু মানুষের কোনো পদচিহ্নই পাওয়া যায়নি। এই জেলি জাতীয় জিনিসের পরে এলো সামুদ্রিক আগাছা, শক্ত খোলসওয়ালা মাছ, কাঁকড়া এবং কৃমি। তারপর মাছের জন্ম হলো। মাছেদের তো হাড় এবং আঁশ দুইই আছে, তাই মৃত্যুর পর সেগুলোর অস্তিত্ব পাওয়া যায়। আর সেই জন্য এর সহায়তায় গবেষণা দ্বারা এদের সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পেরেছি। এবার এসো আমরা সে সম্বন্ধে আলোচনা করি। সমুদ্রের একেবারে নিচে জমির কাদার উপরে হয়তো কোনোদিন পড়েছিল অনেক অনেক খোলস। সেগুলো হয়তো খোলসওয়ালা মাছেদের বা ওই জাতীয় প্রাণীদের মৃত্যুর পর পরিত্যক্ত হয়ে পড়েছিল। তার উপর প্রতি মুহূর্তে আরও প্রচুর পরিমাণে সমুদ্রের বালি ও কাদা এসে সেগুলো ক্রমশ ঢেকে ফেলতে লাগলো। একদিন সম্পূর্ণভাবে সেগুলি বালি আর কাদার নিচে সমাধিস্থ হলো। বালির উপর আরও বালি, কাদার উপর আরও কাদা জমে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকায় নিচের স্তর থেকে সেই জমে থাকা বালি ও কাদা কঠিন থেকে ক্রমশ কঠিনতর রূপ নিতে শুরু করলো। শেষে হলো কঠিনতম, অর্থাৎ এত শক্ত যে পাথরে পরিণত হলো তা। এইভাবে সমুদ্রের একেবারে নিচে সৃষ্টি হলো পাহাড়ের। তারপর একদিন প্রচণ্ড ভূমিকম্প বা আর কোনো ঘটনা ঠেলে উঠিয়ে দিল সেই জলের পাহাড়কে ডাঙায়। ডাঙায় সেই পাহাড় নদী ও বৃষ্টির জলে ধৌত হতে লাগলো। এভাবে ক্রমাগত ধুয়ে যাবার পর বেরিয়ে পড়ল তার কোলে যুগ যুগান্ত ধরে লুকিয়ে থাকা সেই খোলসগুলো। সেগুলো তখন জীবাশ্মে পরিণত হয়েছে। এভাবে আমরা খোলস বা জীবাশ্মের সঙ্গে পরিচিত হলাম ও তাদের সাহায্যে পড়াশোনা করে মানুষ আসার আগের পৃথিবী সম্বন্ধে অনেক কিছু তথ্য জানতে পারলাম। আমাদের পরের চিঠির আলোচ্য বিষয় হবে কেমন করে অতি নগণ্য জীবেরা ক্রমাগত রূপান্তরের মধ্য দিয়ে বর্তমান পর্যায়ে এসে পৌঁছল। জন্তুর আবির্ভাব। মামুনি, আমরা জানতে পারলাম এই পৃথিবীর বুকে প্রথম প্রাণের স্পন্দন অনুভূত হয় সেই সব অতি নগণ্য সামুদ্রিক জীব এবং জলজ উদ্ভিদদের অস্তিত্বে। এই সমস্ত প্রাণী শুধুমাত্র জলেই বাস করতে পারত। যদি কোনো ক্রমে এরা জল থেকে সমুদ্রের তীরে এসে বালির উপর আটকে যেত, তাহলে শুকিয়ে গিয়ে মরে যেত। জেলি মাছেরও সেই একই অবস্থা হতো। ডাঙায় কোনো রকমে একবার আটকে গেলেই ব্যাস, শুকিয়ে গিয়ে নির্ঘাত মৃত্যু ঘটত তাদের। কিন্তু পৃথিবীর প্রাগৈতিহাসিক যুগে আজকের তুলনায় জল আর জলাভূমি নিশ্চয়ই অনেক বেশি ছিল। যেসব জেলি মাছেদের এবং অপরাপর সামুদ্রিক জীবদের চামড়া কিঞ্চিত পরিমাণে শক্ত হতো আর অন্যান্য নরম সামুদ্রিক প্রাণীদের তুলনায় শুকনো ডাঙায় বেশিক্ষণ থাকতে পারত। ফলে হলো কি, যেসব নরম জেলি মাছ বা ওই শ্রেণীর আরও যেসব নরম জলজ প্রাণী ছিল তাদের সংখ্যা ক্রমশই কমে আসতে লাগলো। তার জায়গায় বেড়ে যেতে লাগলো মোটা শক্ত চামড়ার প্রাণী। এখানে একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার লক্ষ্য করার আছে। তা হলো প্রাণীরা আস্তে আস্তে অবস্থা অনুযায়ী পারিপার্শ্বিকের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে লাগলো। মামুনি, তোমার নিশ্চয় মনে আছে লন্ডনের সাউথ কেনসিংটন জাদুঘরে আমরা দেখেছিলাম যেসব শীতপ্রধান দেশে খুব তুষারপাত হয় শীতকালে, সেই সব দেশে পশু পাখিরাও কেমন করে তুষারের মতো সাদা হয়ে যায়। তেমনি গ্রীষ্মপ্রধান দেশে, যেখানে প্রচুর পরিমাণে শাকসবজি, গাছপালা আর সবুজ বিস্তীর্ণ প্রান্তরের আধিক্য, সেখানে পশু পাখিরা সবুজ বা অন্য কোনো গাঢ় রঙের আকার ধারণ করে। এইভাবে পারিপার্শ্বিকের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়। পারিপার্শ্বিকের রঙের সঙ্গে নিজের রং মিশিয়ে দিয়ে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। প্রচণ্ড শীতপ্রধান দেশে এরা নিজেদের গরম রাখার জন্য নিজ দেহে প্রচুর পালক বা লোম গজিয়ে রাখে। এখানেও শীতকালে দেখতে পাবে কোনো টিয়া পাখি বা চড়াই পাখি অনেক সময় নিজেকে খুব ফুলিয়ে রাখে। তার অর্থ হলো ইচ্ছে মতো নিজেকে ফুলিয়ে গরম রাখা। এইভাবে বাঘও হলদে কালো ডোরা কাটা হয়েছে। যখন গভীর জঙ্গলে গাছপালা লতাপাতা ভেদ করে সোনা হলুদ রোদের আলো এসে হলদে কালো
আলো আঁধারির মায়া রচনা করে, ঠিক সেই মুহূর্তে একটা বাঘকে সেখানে লক্ষ্য করে ওঠা বেশ কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। পারিপার্শ্বিকের রঙের সঙ্গে সে মিশিয়ে রাখে নিজেকে। প্রাণীরা পারিপার্শ্বিকের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের রূপান্তর ঘটায়, এ কথাটা একদিক থেকে যেমন কৌতূহলজনক, তেমনি আবার খুবই তাৎপর্যপূর্ণ। অবশ্য সকল শ্রেণীর প্রাণীর ভেতর এই ধরনের প্রচেষ্টা দেখা যায় না। কিন্তু যারা সে পরিবর্তন ঘটিয়ে পারিপার্শ্বিকের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে, তাদের জীবন হয়েছে আরও সম্ভাবনাময়। আর সেই সমস্ত প্রাণী অন্যান্য প্রাণীদের তুলনায় ক্রমশই সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। এর থেকে আমরা অনেক কিছুই ধরে নিতে পারি। এও ধরে নিতে পারি, হয়তো অতি নগণ্য প্রাণীরাই ধীরে ধীরে উন্নতি সাধন করতে করতে উন্নততর জীবের পর্যায়ে নিজেদের নিয়ে এসেছে। আর হয়তো এও সত্যি, কোটি কোটি বছর এইভাবে ক্রমোন্নতি করতে করতে অবশেষে একদিন মানুষের পর্যায়ে এসেছে। আমাদের ঘিরে এই যে পরিবর্তন নিত্য নৈমিত্তিক ঘটে চলেছে, আমরা কিন্তু সেগুলো সঠিকভাবে বুঝে উঠতে পারি না। তার কারণ এই পরিবর্তনগুলো ঘটে অত্যন্ত ধীরে, এবং সেই তুলনায় আমাদের জীবন খুব দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো মামুনি, প্রকৃতি তার কাজ করে চলে, একটা থেকে আর একটায় পরিবর্তিত হতে হতে চলে, নিখুঁত থেকে নিখুঁততর, নিখুঁততম। এর কোথাও জ্যোতি নেই, নেই বিরতি। নিশ্চয় তোমার মনে আছে, আমাদের এই পৃথিবীটা ধীরে ধীরে ঠান্ডা আর শুষ্ক হচ্ছিল। তারপর যখন ঠান্ডা হলো, এর জলবায়ুর পরিবর্তন ঘটল, আর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছুর পরিবর্তন ঘটে গেল এর বুকে। পৃথিবীর রূপান্তরের সঙ্গে জন্তু জানোয়ারও ধীরে ধীরে বদলালো। আসতে লাগলো আরো নতুন ধরনের জীবজন্তুরা। ধরনীর গর্ভে প্রথম আমরা দেখেছি অতি নগণ্য সামুদ্রিক প্রাণী, তারপর এসেছে জটিল সামুদ্রিক প্রাণী। এরও পরে যখন শুষ্ক ভূমির পরিমাণ অধিক হলো, তখন এমন সব প্রাণী দেখা গেল যারা জল স্থল উভয় স্থানেই বাস করতে পারে। এইসব প্রাণী হচ্ছে অনেকটা বর্তমান যুগের ব্যাঙ বা কুমিরের ন্যায় উভচর প্রাণী। এরপর আবির্ভাব ঘটল এমন সব প্রাণীর যাকে শুধুই জলজ প্রাণী রূপে অভিহিত করা যায়। তারপর এলো মুক্ত বিহঙ্গ, যারা প্রাণের আনন্দে ডানা মেলে দিয়ে শূন্যে উড়ে বেড়ায়। আমি তোমার কাছে ব্যাঙের নাম উল্লেখ করেছি। ব্যাঙের জীবন নিয়ে পর্যালোচনা করলে বেশ একটি কৌতূহলজনক ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি। তা হচ্ছে, কেমন করে ধীরে ধীরে জলজ প্রাণীরা স্থলজ প্রাণীতে রূপান্তরিত হলো। প্রথম অবস্থায় ব্যাঙ ছিল মাছেরই মতো সামুদ্রিক প্রাণী। পরে ব্যাঙের পরিবর্তন ঘটল স্থলজ প্রাণীতে। শুধুমাত্র তাই নয়, অন্যান্য সমস্ত স্থলজ প্রাণীর মতো ব্যাঙ ফুসফুসের দ্বারা নিঃশ্বাস গ্রহণ করতে শুরু করল। পৃথিবীর গর্ভে প্রথম যখন জীবনের সূচনা ঘটে, তখন পৃথিবীটা ছিল জলাভূমিতে পরিপূর্ণ আর গভীর জঙ্গলে আচ্ছন্ন। এর বনভূমিতে পাথর জমে একসময় মাটির চাপে তা ভূগর্ভে কয়লায় পরিণত হল। তুমি তো নিশ্চয় জানো মামুনি, ভূগর্ভের সুগভীর প্রদেশ থেকে আমরা কয়লা পাই। আসলে কয়লা খনিগুলো হচ্ছে পৃথিবীর বুকে সেই সুদূর অতীত দিনের সুনিবিড় অরণ্য। পৃথিবী পৃষ্ঠে প্রথম স্থলজ প্রাণী হল ভয়ঙ্কর প্রকৃতির সাপ, গিরগিটি এবং কুমির। এর মধ্যে কোনো কোনোটি প্রায় ১০০ ফুট লম্বা হতো। বলা বেশ সোজা, কিন্তু ১০০ ফুট লম্বা একটা সাপ ও গিরগিটি কল্পনা করতে কেমন বিস্ময় জাগে, তাই না মামুনি? লন্ডনের জাদুঘরে আমরা এই সব প্রাণীর জীবাশ্ম দেখেছিলাম। জানি না সে কথা তোমার মনে আছে কিনা। তারপর পৃথিবীর বুকে এমন সব প্রাণীর আবির্ভাব ঘটল যার সঙ্গে বর্তমান যুগের প্রাণীদের বহুলাংশেই মিল লক্ষ্য করা যায়। এই সমস্ত প্রাণীকে স্তন্যপায়ী জীব বলা হয়, কারণ এদের মায়েরা তাদের সন্তানদের স্তন্য পান করায়। প্রথম প্রথম এইসব প্রাণী ছিল বর্তমানের তুলনায় খুবই বৃহৎ আকৃতির। মানুষের সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ স্তন্যপায়ী প্রাণী বাদুড় অথবা বন মানুষেরা। আর এজন্যই বোধহয় মানুষ ভাবে যে তারা হচ্ছে বন মানুষেরই বংশধর। পৃথিবীতে প্রাণীদের এই রূপান্তরের উদাহরণ থেকে আমরা সহজেই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে পর্যায়ক্রমে পারিপার্শ্বিকের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে চলতে শেখার জন্যে প্রাণীরা উন্নত থেকে উন্নততর পর্যায়ে পৌঁছল। সৃষ্টির প্রথম দিনে মানুষকে শুধুমাত্র উন্নততর বন মানুষ রূপেই অভিহিত করা যায়।
তারপর সম্ভবত প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষ নিজেকে পরিবর্তিত কিংবা প্রকৃতি তার রূপান্তর ঘটিয়েছিল। আর আজ মানুষ বুঝিবা নিজের সীমা খুঁজেই পায় না। জীবজগতের থেকে সে আজ নিজেকে বহু দূরের অধিবাসী বলে মনে করে। কিন্তু মামুনি, একটা কথা আমাদের মনে রাখা ভালো, আমরা বাদর আর বন মানুষের বংশধর। বলতে সংকোচ হচ্ছে, তবুও বলি। তাই বুঝি আজও আমাদের ভেতর এমন অনেকে আছে যারা বাদরের মতোই আচরণ করে থাকে। মানুষের স্পন্দন। আগের চিঠিতে আমরা জানতে পেরেছি কত সাধারণ ও তুচ্ছ প্রাণীর অস্তিত্বে এই পৃথিবীর বুকে প্রথম প্রাণের সূচনা ঘটেছিল। তারপর কেমন করে লাখ লাখ বছরের রূপান্তরের ভেতর দিয়ে জন্ম নিল আজকের পৃথিবী। জীবনের এই ক্রমবিকাশের ধারায় আমরা একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক ও প্রয়োজনীয় ব্যাপার লক্ষ্য করে আসছি। তা হল, প্রাণীরা সব সময় ও সর্বাবস্থায় নিজেদের পারিপার্শ্বিকের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করে এসেছে। আর সেই চেষ্টা করতে গিয়ে তারা নব নব রূপে রূপান্তরিত হতে হতে অবশেষে অপেক্ষাকৃত উঁচুমানের জটিল জন্তু জানোয়ারেও পরিণতি লাভ করেছে। পৃথিবীর বুকে প্রাণী জগতের এই পরিবর্তন বা তাদের এই ক্রমোন্নতি আমরা নানাভাবে দেখতে পাই। যেমন ধরো, প্রথমে অস্থিবিহীন প্রাণীর আবির্ভাব ঘটল, কিন্তু অস্থিবিহীন অবস্থায় দীর্ঘদিন টিকে থাকা সম্ভব হলো না। তাই তারা নিজ দেহে হাড়ের বৃদ্ধি সাধন করতে শুরু করলো। শরীরে প্রথম যে হাড়ের বৃদ্ধি সাধন তারা করলো তা হলো তাদের পিঠের হাড়, অর্থাৎ শির দ্বারা। তাহলে দেখতে পাচ্ছ মামনি, এইসব প্রাণীকে আমরা স্বচ্ছন্দে দুটি শ্রেণীতে ভাগ করতে পারি, যেমন অস্থিবিশিষ্ট প্রাণী ও অস্থিবিহীন প্রাণী। অবশ্য বর্তমান যুগে মানুষ এবং প্রায় সমস্ত জন্তুই অস্থিবিশিষ্ট। আবার মাছের মতো তুচ্ছ প্রাণীরা ডিম পাড়ে। মাছ একবারে হাজার হাজার ডিম পাড়ে, কিন্তু মাছেরা এই ডিমগুলির কোনো যত্নই করে না। সত্যি কথাই, মাছের মা আপন সন্তানদের কোনো রকম যত্নই নেয় না। ডিম ছাড়ার পরে তার কর্তব্য শেষ, একবার এদের দিকে ফিরেও তাকায় না। তার এভাবে এই অসহায় প্রাণগুলো কোনো রকম পরিচর্যার অভাবে অধিকাংশই মরে যায়। তার মধ্যে খুব সামান্য সংখ্যায় ডিম থেকে মাছ হয়। ভাবো তো মামনি, কি ভয়ঙ্কর অপচয় শুধু শুধু। কিন্তু বৃহত্তর প্রাণীদের ক্ষেত্রে ডিম বা সন্তানের সংখ্যা কম হয়, আর এরা এদের প্রতি যত্নশীল। মুরগি ডিম দেবার পর দিনরাত ডিমে তা দেয়। তার থেকে ছোট্ট মুরগির ছানা ফুটে বের হলে কিছুদিন সে এদের আহার্যেরও যোগান দেয়। তারপর বাচ্চারা বড় হয়ে গেলে মায়ের আর বিশেষ কোনো দায়িত্ব থাকে না। এরপর স্তন্যপায়ী জন্তুরা প্রাণী জগতের ক্ষেত্রে একটি বিরাট পরিবর্তন আনলো। এদের বিষয়ে আমি আমার শেষ চিঠিতে তোমায় কিছু বলেছি। এই সমস্ত প্রাণী ডিম পারে না। কুকুর, বিড়াল অথবা খরগোশের মতো প্রাণী পূর্ণ শাবকের জন্ম দেয়। জন্মের পর মা সন্তানদের স্তন্যপান করায়। অতএব বুঝতেই পারছো মামনি, এখানে মা সন্তানদের প্রতি কতখানি যত্নশীল। কিন্তু এই স্তন্যপায়ী প্রাণীদের জীবনের ক্ষেত্রেও প্রকৃতির বিরাট অপচয় চোখে পড়ে। খরগোশ কয়েক মাস অন্তরই অনেকগুলো করে শাবকের জন্ম দেয়, তার মধ্যেও অধিকাংশই মরে যায়। বৃহদায়তন জন্তুর ভেতর হাতি একবারে একটি শাবকের জন্মদান করে, আর শাবকটির অতি উত্তম রূপে পরিচর্যাও করে। এর থেকেই তো তুমি বুঝতে পারছো মামনি, যে উন্নত প্রাণীরা ডিম পারে না, বাচ্চা প্রসব করে। আর এ জাতীয় ছোট বা বড় প্রাণীরা সাধারণত একবারে একটি সন্তানেরই জন্মদান করে। এইসব প্রাণীর নিজেদের প্রতি স্নেহও থাকে যথেষ্ট পরিমাণে। মানুষ হচ্ছে সর্বাপেক্ষা উন্নত প্রাণী, তাই মা বাবা তাদের সন্তানদের প্রতি স্নেহ ও পরিচর্যারও তুলনা মেলে না। নিশ্চিত এইভাবেই মানুষ একদিন অনুন্নত প্রাণীর স্তর থেকে সর্বপ্রথম নিজেকে উন্নত করে। সেই জন্যই আমরা বুঝতে পারি যে সৃষ্টির প্রথম মানুষদের প্রায় মানুষ নামেই অভিহিত করা যায় না। আমার কি মনে হয় জানো মামনি, তারা ছিল অর্ধেক মানুষ আর অর্ধ বন মানুষ, এবং তাদের জীবনযাত্রাও তাই হয়তো বাদরের মতোই ছিল। তোমার মনে আছে কি, জার্মানির হাইডেলবার্গ নামে একটা জায়গায় আমরা অধ্যাপকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম? তিনি আমাদের তার সংগ্রহশালাটি দেখিয়েছিলেন।
সেই সংগ্রহশালায় ছিল নানান ধরনের জীবাশ্ম, আর বিশেষ ছিল সিন্দুকে তালা দেওয়া কতগুলো মানুষের মাথার খুলি। সম্ভবত এই খুলিগুলো প্রাচীনতম মানুষেরই মাথার খুলি। আমরা অনুমান করে নিতে পারি এই খুলিগুলো ছিল হাইডেলবার্গের প্রাচীনতম মানুষদেরই মাথার খুলি, কারণ এর নিকটবর্তী স্থানের মাটির তলা থেকে এগুলো পাওয়া গিয়েছিল। অবশ্য এ কথাটাও ঠিক যে সেই সুপ্রাচীন দিনে হাইডেলবার্গ বা কোনো নামেই কোথাও কোনো শহর ছিল কিনা। অনাদি অনন্তকালের সৃষ্টির সেই আদিমতম যুগে মানুষের প্রথম পদক্ষেপের সময় পৃথিবীটা ছিল ভয়ঙ্কর রকমের ঠান্ডা। অত্যন্ত বেশি রকমের বরফে ঢাকা ছিল বলেই সেই সময়কে বলা হতো বরফের যুগ। এখনও উত্তর মেরু অঞ্চলে যে হিমবাহ দেখা যায়, সেই দিন সেটা ছিল একেবারে ইংল্যান্ড ও জার্মানি পর্যন্ত। আর বুঝতেই পারছো মামুনি, এত ঠান্ডায় ও বরফে খুবই কষ্ট করে বসবাস করতে হতো সেদিনের মানুষদের। শুধু যে জায়গাটায় বরফ নেই এই রকম জায়গা বেছে নিয়ে বসবাস করত তারা। বৈজ্ঞানিকরা আমাদের বলেছেন যে বর্তমানে যেখানে ভূমধ্যসাগর অবস্থিত, প্রাচীন দিনে সেখানে কোনো সাগরের অস্তিত্বই ছিল না। শুধুমাত্র দু একটি হ্রদ ছিল। লোহিত সাগর ছিল না। সবটাই ছিল শুষ্ক ভূমি। আর জানো, আমাদের এই ভারতবর্ষের বেশিরভাগটাই ছিল দ্বীপ। সমুদ্র ছিল শুধু পাঞ্জাবে আর আমাদের প্রদেশের কোনো কোনো অংশে। কল্পনা করো তো মামনি, দক্ষিণ ভারত আর মধ্য ভারত দুটো নিয়ে বিরাট একটি দ্বীপ, সমুদ্র দ্বারা হিমালয়ের থেকে বিচ্ছিন্ন। তাই সে সময় তোমাকে যদি মুসৌরি যেতে হতো, তবে কিছুটা পথ স্টিমারে করে যেতেই হতো। সৃষ্টির সেই আদিমতম মুহূর্তে সমগ্র বিশ্ব ছিল নানা রকম ভয়ঙ্কর ও বিরাট জীবজন্তুতে পরিপূর্ণ। সেই জন্য সেদিনের মানুষের বেশ ভয়ে ভয়ে বাস করতে হতো। কিন্তু আজ মানুষ হচ্ছে জগতের প্রভু, তাই জীবজন্তুকে সে নিজের ইচ্ছামতো পরিচালনাও করতে পারে। গরু, ঘোড়া, হাতি, কুকুর, বিড়াল এই প্রাণীদের পোষ মানিয়েছে মানুষ। কোনো কোনো জন্তুদের মানুষ আহার্য রূপে গ্রহণ করেছে, আবার বাঘ সিংহের মতো হিংস্র প্রাণীকে মনের আনন্দে শিকার করে। কিন্তু সৃষ্টির সেই উষালগ্নে মানুষ ছিল এই ভয়ঙ্কর বন্য প্রাণীদের আক্রমণে সর্বদাই ভীত সন্ত্রস্ত নিরীহ প্রাণী মাত্র। কিন্তু এভাবে বেশি দিন গেল না। ধীরে ধীরে মানুষ শক্তি সঞ্চয় করে যেতে লাগলো, আর সেই শক্তি দিয়ে একদিন সে জীবজগৎকে পরাস্তও করল। কি সে শক্তি বলতে পারো মামনি? গায়ের জোর? মোটেই তা নয়। কারণ তুমি তো জানো, বিরাট হাতি ক্ষুদ্র মানুষের তুলনায় কত বেশি শক্তিশালী। এই বিরাট শক্তি হচ্ছে মস্তিষ্কের ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে বুদ্ধির বলেই মানুষ হয়ে গেল শ্রেষ্ঠ। সেই সুপ্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এই বুদ্ধির ক্রমবিকাশের ধারা অনুসন্ধান করা যেতে পারে। বুদ্ধির অপরিসীম ক্ষমতায় মানুষ আর জন্তুর মধ্যে পার্থক্য রয়ে গেল বিরাট। বাস্তবিকই বলতে গেলে একজন বুদ্ধিহীন মানুষের সঙ্গে একটা জন্তুর কোনোই পার্থক্য নেই। সম্ভবত মানুষের প্রথম বিস্ময়কর আবিষ্কার হলো আগুন জ্বালাবার পদ্ধতি আয়ত্ত করা। এখন আমরা দেশলাইয়ের সাহায্যে আগুন জ্বালি, কিন্তু এই দেশলাইয়ের আবিষ্কার তো বলতে পারা যায় খুবই আধুনিক। প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা কেমন করে আগুন জ্বালত জানো মামনি? দুটুকরো পাথর নিয়ে পরস্পরের গায়ে ঘষাঘষি করত। এর থেকে স্ফুলিঙ্গ বের হতো। তারপর শুকনো জিনিস জড়ো করে তাতে সেই স্ফুলিঙ্গের আগুন জ্বালিয়ে রাখত তারা। এইভাবে পাথর ঘষে বন জঙ্গলের ভেতরও মাঝে মাঝে আগুন জ্বালিয়ে রাখত সেদিনকার বন্য মানুষেরা। জন্তু জানোয়ারদের বুদ্ধি না থাকায় এ ধরনের কোনো কিছু শিখে উঠতে পারল না। কিন্তু মানুষ হলো খুব চালাক। সে শিখে নিল আগুনের ব্যবহার। মানুষ দেখল, বাহ, দিব্যি তো, এই আগুনের উত্তাপে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়া যায়। শুধুই কি তাই, বনে আগুন জ্বলে উঠলে ভয়ঙ্কর সব বন্য জন্তু ভয় পেয়ে পালিয়ে যায়। তাই কোনো রকম ভাবে একবার আগুন জ্বলে উঠলে খড়, গাছের শুকনো পাতা বা এই জাতীয় শুকনো জিনিস জড়ো করে যতক্ষণ পারা যায় স্ত্রী পুরুষরা তা জ্বালিয়ে রাখতে চেষ্টা করত। তাদের কেবল ভয় হতো যেন নিভে না যায়। ক্রমে এভাবে পাথর ঘষে আগুন জ্বালা এবং সেই আগুন অন্য কিছুতে জ্বালিয়ে রাখার পদ্ধতিটা মানুষের কাছে সহজ থেকে সহজতর হয়ে এলো।
মানুষের জীবনের এই প্রথম আর সর্বোত্তম আবিষ্কারই সেই প্রাগৈতিহাসিক অন্ধকার পৃথিবীতে সৃষ্টি করেছিল মানুষ আর পশুর ভিন্ন জগৎ। সেই দিন থেকে পৃথিবীর প্রভুত্বের সিংহাসনে বসার জন্য শুরু হলো মানুষের জয়যাত্রা। অপ্রতিদ্বন্দ্বী মানুষের গতি হলো অপ্রতিহত। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।